কোনো একটা অভিযোগে আমরা তো এটাও দেখিনি নিজেরা, কিন্তু শুনেছি এবং জানি যে প্রথম রেল দুর্ঘটনার জন্য রেলমন্ত্রী পদত্যাগ করেছেন। অর্থাৎ নৈতিকতার যে বিষয়টা রাজনীতির মধ্যে ছিল, যে নৈতিকতার বিষয়ের দুটো অঙ্গ, একটা হচ্ছে যে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই নৈতিক কারণে মানুষ পদত্যাগ করতেন, মানে প্রতিনিধিরা পদত্যাগ করতেন, মন্ত্রীরা পদত্যাগ করতেন। সেই প্রসঙ্গ বহুদিন চলে গেছে। মন্ত্রীদের পদত্যাগ করা, বিধায়কের পদত্যাগ করা বা আসন ছেড়ে দেওয়া, বা এই বিষয়গুলো একেবারেই উঠে গেছে মানে রাজনীতি থেকে। এটা পশ্চিমবঙ্গের বিশেষত্ব নয়, এটা সারা দেশের বিশেষত্ব, এটাও মনে রাখতে হবে। এছাড়া তারপরে যেটা হচ্ছে সেটা হলো যে মানে ক্রমশ যেটাকে আমরা সারাক্ষণ ভাবে, আপনারা বলেছেন অনেক প্রোগ্রামে, আমি শুনেছি এবং আমিও সারাক্ষণই বলার চেষ্টা করি যে রাজনীতির যেটা অপরাধী মানে রাজনীতির সঙ্গে অপরাধ জগতের যোগটা যত বেশি বেড়েছে এবং রাজনীতির সঙ্গে মানে মানি পাওয়ারের যোগটা যত বেশি বেড়েছে, তত বেশি কিন্তু রাজনীতির মধ্যে নৈতিকতা এবং রাজনীতির মধ্যে মানে সাধারণ যে সমস্ত নীতির ভিত্তিতে রাজনীতি হয়, যে তার সেই গুণাবলীগুলো সম্পূর্ণভাবে মানে একেবারে বলতে পারেন ছাই হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। এখন রাজনীতি বিষয়টা একটা অত্যন্ত মোটা চামড়ার বিষয়, যে বিষয়টা মানে একেবারে হাতে নাতে ধরা পড়ার পরেও কারুর এফআইআর হয়, কারুর এফআইআর হয় না। একেবারে মানে টাকা নেওয়ার পর এইসব জিনিস দেখার পরেও কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে এবং মানে অভিযোগ ওঠার পরেও কিছু হয় না। যখন অভিযোগ ওঠে তারপরে যদি আবার দলবদল হয়ে যায় তাহলে আবার তার কেস বন্ধ হয়ে যায়। এবং দেখুন, যেটা আরো বেশি করে যেটা মানে দেখার বিষয় সেটা হচ্ছে যে শুধু যে রাজনীতিটা কাদামাখা হয়ে গেছে তাই নয়, রাজনীতিটার সঙ্গে যখন রাষ্ট্রতন্ত্রটা খুব মানে গভীরভাবে জুড়ে রয়েছে, তখন তন্ত্রটাও কিন্তু কাদামাখা হয়ে গেছে। অর্থাৎ একটা মারাত্মক মানে যে অভিযোগের ভিত্তিতে চার্জশিট গঠন হয়ে গেছে, তাকে মন্ত্রিসভা থেকে কিন্তু রাষ্ট্রতন্ত্র পদত্যাগ করতে বলে না বা সরিয়েও দেয় না। এমনকি যাদের বিরুদ্ধে সত্যি প্রচুর অভিযোগের কথা সোশ্যাল মিডিয়াতেই ছিল, তারা যখন দলবদল করে আরেকটা নিরাপদ দলে চলে গেলেন, সেটা বিভিন্ন সময় বিভিন্ন দলে লোকেরা যাচ্ছেন, তখন একেবারে তার মানে পুলিশ তার ক্লোজার রিপোর্ট দিয়ে দেয়, সিবিআই তার ক্লোজার রিপোর্ট দিয়ে দেয়। এটাও ঘটছে। আবার অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য রাষ্ট্রতন্ত্র, ইডি, সিবিআই লাগিয়ে মাসের পর মাস, বছরের পর বছর মানুষকে জেলে রাখছে এবং তারপরে বেল পাওয়ার পরে সে 10 বছর বাদেও তার ট্রায়াল হচ্ছে না। এমন উদাহরণ ভুরি ভুরি। গতকালই একটা অন্য প্রসঙ্গে দেখছিলাম, কপিল সিব্বল একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, অনেক প্রেসের লোকজন ছিলেন, তাদেরকে উনি নাম করে করে দেখাচ্ছিলেন যে কি ধরনের মানুষদের মানে 11 মাস, 19 মাস, 18 মাস জেলে রাখা হয়েছে, তারপরে তারা বেরিয়েছেন, কিন্তু তারপরে বছরের পর বছর কেটে গেছে, ট্রায়াল হয়নি। এই খুব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে সত্যেন্দ্র জৈনের ক্ষেত্রে। মানে তিনি বোধহয় 18 মাস না 19 মাস ছিলেন বাইরে, মানে ভিতরে, জেলের ভিতরে, তারপরে বেরিয়ে এসছেন। এখন সিবিআই ক্লোজার রিপোর্ট ফাইল করছে যে আসলে কোনো কেস নেই। তার মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মানে আমরা যদি এই কাদামাখা রাজনীতির শুধু কাদার দিকটা দেখি, তাহলে একটা বড় বিষয় কিন্তু আমরা ভুলেও যাব, যে রাষ্ট্রতন্ত্রটাও কিন্তু কাদামাখা হয়ে গেছে। এমন কাদামাখা হয়ে গেছে যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, যে রাষ্ট্রতন্ত্র এখন একটা প্রতিহিংসার জায়গা হয়ে গেছে। বিপক্ষ এখন শত্রু, বিপক্ষ নয়, মানে পক্ষ বিপক্ষ তো হচ্ছে ব্যাডমিন্টন যে কোনো খেলাতে পক্ষ বিপক্ষ থাকে, এক পক্ষ অন্য পক্ষ, যে কোনো ফুটবল খেলা, ক্রিকেট খেলা, টেনিস খেলা, ব্যাডমিন্টন খেলা যাই ধরুন, সেই জায়গা থেকে সরে এসে মানে রাজনীতিতে এখন পক্ষ আর শত্রু, মানে শত্রুপক্ষ আরেকটা শত্রুপক্ষের সঙ্গে লড়াই করছে। রাষ্ট্রতন্ত্র এমনভাবে জিনিসটাকে নিয়ে গেছে যে তারা কিন্তু রাজনীতির মধ্যে মানে রাজনীতিটাকেও কাদামাখা করেছে এবং রাষ্ট্রতন্ত্রটাও কাদামাখা হয়েছে। এবারে যদি দুটো তিনটে উদাহরণ দিই, আমি যদি শুধুমাত্র এই ছোট্ট বিষয় মানে এই বিষয়টা থেকে একটুখানি সরে এসে, আপনার আজকে যারা বিধায়ক,
তাদের 2094 জন বা 93 জন বিধায়ক আছেন, তাদের মধ্যে 142 জনের উপরে ফৌজদারি মামলা আছে, পশ্চিমবঙ্গের কথা বলছি, এবং 113 জনের উপরে সিরিয়াস ফৌজদারি মামলা আছে। এবারে সিরিয়াস ফৌজদারি মামলার একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা হচ্ছে যদি তারা মানে হন, কনভিক্টেড হন, তাহলে তাদের 7 বছর এবং তার চেয়ে বেশি জেল হবে। সেটা সাধারণত খুন, রেপ ইত্যাদি এই ধরনের জিনিসের মধ্যে মামলাগুলি হয়। 113 জন পশ্চিমবঙ্গের বিধায়কের উপর এই জিনিসটি আছে, এবং এটা শুধু পশ্চিমবঙ্গের চিত্র নয়, এটা সারা দেশের চিত্র। বিশেষ করে যদি দেখেন রিজিনাল পার্টিগুলো, যে পার্টিগুলোর মধ্যে সমাজবাদী পার্টি পড়ে, তেলেগু দেশম পার্টি পড়ে, তৃণমূল কংগ্রেস পড়ে, আরো অনেকগুলি পার্টি পড়ে, তাদের মধ্যে এই ফৌজদারি মামলা আছে এবং সিরিয়াস ফৌজদারি মামলা আছে এমন বিধায়কদের সংখ্যা ন্যাশনাল পার্টিদের তুলনায় পার্সেন্টেজে সবচেয়ে অনেক বেশি। এই বিষয়ে বিজেপি ও কংগ্রেসও কিছু মানে একেবারে ধোয়া তুলসী পাতা নয়, তারা একেবারেই নয়, কিন্তু তাদের তুলনাতেও এটা অনেক বেশি। ফলে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা এমন ভাব জায়গায় চলে গেছে যে মানে রাজনীতি করতে গেলে যেন মনে হচ্ছে যে ক্রিমিনাল না হলে আর রাজনীতি করা যাবে না, এরকম জায়গাতে পৌঁছে গেছে। এবং শুধু তাই নয়, এই ধরনের মানুষরা কিন্তু আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি, তারা যে শুধু একবার বিধায়ক হচ্ছেন বা একবার সাংসদ হতে পারছেন তা নয়, তারা পরের পর টার্মে সাংসদ বা বিধায়ক হয়ে ফেরত আসছেন। এই জিনিসটাও তো একটা মাথায় রাখতে হবে। অর্থাৎ তাদের জনপ্রিয়তা এই ধরনের কোনো ব্যাপারের মধ্যে কিন্তু কমছে না। যতই অভিযোগ হোক, যতই সিবিআই ধরুক, যতই ইডি ধরুক, যতই তাদের টাকা নেওয়ার ছবি সবাই দেখতে পাক পরিষ্কার টেলিভিশনে অথবা সোশ্যাল মিডিয়ায়, তাতে তাদের জনপ্রিয়তা কমছে না। এইটা কিন্তু সব থেকে মানে গভীর বিষয় এবং সব থেকে বোধহয় একটা অত্যন্ত মানে দুরূহ বিষয় যে কেন এদের জনপ্রিয়তা কমে না। সেটাতে আমি না হয় পরে আসতে পারি যে কেন জনপ্রিয়তা কমছে না। কিন্তু অন্য আরেকটা দিকও দেখতে হবে এর সঙ্গে, সেটা হচ্ছে যে আমরা শুধু অপরাধ জগতের সঙ্গে রাজনীতি যোগটা দেখলেও হবে না, তার সঙ্গে এটাও দেখতে হবে যে রাজনীতিতে মানি পাওয়ারের যোগটা কিরকম জায়গায় চলে গেছে। আমি এটা বেশ কিছুদিন ধরেই বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে গণতন্ত্রের যে গণর ভূমিকা, সেই ভূমিকাটা শুধুমাত্র ভোট দেওয়াতে এখন সীমিত হয়ে গেছে। রাজনীতির মধ্যে গণর আদারওয়াইজ কোনো ভূমিকা নেই। আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের এখানে মানে 2094 জন যে বিধায়ক আছেন তার মধ্যে প্রায় 200 জন হচ্ছেন কোটিপতি। অর্থাৎ কোটিপতি না হলে আপনি বিধায়ক হতে পারবেন না। সাংসদদের ক্ষেত্রে 251 জন, 543 জনের মধ্যে 251 জন কোটিপতি, এবং তারও বেশি হতে পারে যদি আমরা মানে হিসাবটা ধরি যে কোটিপতি মানে তো শুধু 1 কোটি নয়, 2 কোটি নয়, 10 কোটির হিসেব ধরলে তারও আরো আসবে। কাজেই আমি যদি উল্টো দিকটা দেখি যে সত্যি সত্যি যদি ভারতবর্ষের 83% জনগণের সম্পদ 10 লক্ষ টাকার কম হয়, ভারতবর্ষের রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে 10 লক্ষ বা 20 লক্ষ টাকার সম্পদ আছে এমন প্রতিনিধি কজন? পশ্চিমবঙ্গের বিধানসভায় 20 লক্ষ টাকার সম্পদ আছে এমন প্রতিনিধি মাত্র 24 জন, আর 10 লক্ষ টাকার সম্পদ আছে এমন প্রতিনিধি 11 জন। অর্থাৎ জনগণ কিন্তু সত্যি সত্যি রাজনীতিতে ভোট দেওয়া ছাড়া আর কোনো ভূমিকাতে নেই, প্রতিনিধিত্বে নেই। এবারে এটা একটা মারাত্মক ধরনের সংকট, যে সংকটটা আমাদের চোখের সামনে ঘটছে কিন্তু আমরা সেভাবে অনুধাবন করতে পারছি না। যেটা আমরা সারাক্ষণ নিয়ে মাথা ঘামাচ্ছি সেটা হচ্ছে যে এই ধরনের অপরাধ জগৎ বা এই ধরনের অপরাধমূলক কার্যকর্ম করা সত্ত্বেও, অপরাধমূলক বলতে আমি দুরকম বোঝাচ্ছি, একটা তো ফাইন্যান্সিয়াল দুর্নীতি আর একটা একেবারেই মানে ক্রিমিনালাইজড দুর্নীতি, ফৌজদারি দুর্নীতি যাকে বলে, ফৌজদারি ঘটনা বা কেসের কথা বলছি। তারা যখন রাজনীতির নিয়ন্ত্রকের ভূমিকায় এসে গেছেন এবং তার সঙ্গে মানি পাওয়ার যখন রাজনীতির নিয়ন্ত্রকের ভূমিকায় এসে গেছে, এটা শুধু পশ্চিমবঙ্গের ঘটনা নয়, সারা দেশের ঘটনা আমি আবার বলছি, তখন যেটা ঘটছে সেটা হচ্ছে যে এক অর্থে তো রাজনীতি কাদামাখা হয়ে গেছে, রাষ্ট্রতন্ত্রটাও কাদামাখা হয়ে গেছে। এবারে মানুষের কাছে তাহলে প্রশ্নটা উঠছে যে
মানুষের কাছে তাহলে রাস্তা কি আছে? মানুষ তো পরিষ্কার চোখের সামনে দেখছে যে রাষ্ট্রতন্ত্র তাকে বিশেষ কিছু আর দিতে পারছে না। বড়জোর ওই একটা লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমরা দাবি করছি যে আমরা বিশাল কিছু করে ফেলেছি। কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে আমাদের শিক্ষা চুলোয় চলে গেছে। লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চুলোয় চলে গেছে। এবং লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে লক্ষ লক্ষ চাকরি চুলোয় চলে গেছে এবং স্কুলেতে শিক্ষক থেকে শুরু করে কিছুই না বর্তমানে নেই। অর্থাৎ আমরা একটা কিছু মানুষকে সামান্য আজকের ওয়েলফেয়ারের জন্যে সমস্ত মানে যেভাবে দেশ এগোনোর যে কটা পাথেও থাকে, মানে যে কটা পিলার থাকে, সবকটা পিলারকেই আমরা ধ্বংস করে ফেলেছি। এটার সঙ্গেও কিন্তু এই ক্রিমিনালাইজেশন এবং মানে মাসল পলিটিক্স এবং মানি পলিটিক্সের সম্পর্ক আছে। মাসল পলিটিক্স এবং মানি পলিটিক্সের প্রয়োজন হয় না ভারতবর্ষে, মানে শিক্ষার এবং স্বাস্থ্যকে উন্নত করবার। তাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে মানুষকে কোনো না কোনোভাবে বশে রাখবার, মানুষকে কোনো না কোনোভাবে মানুষের ভোটটাকে আমি যাতে কিনতে পারি তার একটা ব্যবস্থা করবার, এবং সেই ব্যবস্থাটা রাজনৈতিক দলের ব্যবস্থা নেটওয়ার্কের মাধ্যমে হতে পারে এবং রাষ্ট্রতন্ত্রের মধ্য দিয়ে হতে পারে, দুভাবেই হতে পারে। সেই ঘটনাটা কিন্তু আমাদের চোখের সামনে ঘটছে। কাজেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একদিকে রাষ্ট্রতন্ত্র কাদামাখা হয়ে গেছে, রাজনীতি কাদামাখা হয়ে গেছে, মানুষ সত্যি সত্যি চোখের সামনে দেখতে পাচ্ছে যে তাদের কাছে কোনো অপশন নেই। কাজেই তারা রাষ্ট্রের কাছে না এক্সপেক্ট না করে বরং ক্রিমিনালের কাছেই এক্সপেক্ট করছে যে তারা কিছু সলিউশন দেবে, তারা তাদের মানে প্রয়োজন হলে কিছু একটা রোজগার দেবে, প্রয়োজন হলে তাদেরই কোনো একটা কাজের মধ্যে তাকে জুড়ে নেবে, অথবা প্রয়োজন হলে তাদের কোনো একটা সাহায্যের মধ্যে থাকবে, এই ব্যবস্থার মধ্যে চলে গেছে। এটা নিয়ে এখন যথেষ্টই কথাবার্তা চলছে যে সত্যি সত্যি রাষ্ট্রতন্ত্রটা যত ফেল করে তত বেশি করে মানুষ কিন্তু ক্রিমিনাল এবং এই কোটিপতি ধনীদের উপরে ভরসাটা তাদের বেড়ে যায়, যে তারা মনে করে যে এরাই তাহলে আমাদের বাঁচাবে, এরাই তাহলে আমাদের কোনো না কোনোভাবে দেখবে, কারণ রাষ্ট্র তো দেখছে না, পরিষ্কার পরিষ্কার বোঝাই যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের চোখের সামনে ঘটছে।